সমাপ্তির প্রণয় ষষ্ঠ পর্ব। হাসপাতালের সব নিয়মকানুন শেষ করে মাহিরার লাশ তোলা হয় লাশবাহী গাড়িতে। প্রায় সকলেই ফিরে যাচ্ছে রাজশাহীতে আপনজনকে বিদায় জানাতে। ঢাকাতে আছে রামিম, রওনাফ, সায়রা, মিথিলা। ইচ্ছা থাকলেও সবাই যেতে পারছে না, কেননা এদিকে হসপিটালে পড়ে আছে তাদের আরও দুজন আপনজন। তাই এখানেও থাকাটা জরুরি। বেলা 11:30টায় লাশবাহী গাড়িটি রওনা করে রাজশাহীর উদ্দেশ্যে। গাড়িতে আছে ইস্তেয়াক, বাকিরা আলাদা গাড়িতে যাচ্ছে। তাদের সঙ্গে সিরাতও আছে, প্রাণপ্রিয় বোন তার, একসাথে চলার সঙ্গী তার। বিদায় বেলায় সে উপস্থিত থাকবে না তা কি করে হয়। সাথে নাহিলও এসেছে। এত খারাপের মাঝে একটা ভালো খবর হলো, মাশরাফির জ্ঞান ফিরেছে। সে বিপদমুক্ত। তাকে জানানো হয়নি মাহিরার কথা। অন্যদিকে সারার অবস্থাও কিছুটা উন্নত হয়েছে, তবে পুরোপুরি বিপদমুক্ত নয়। তাই এখনও তাকে আইসিইউতেই রাখা হয়েছে। মুনাওয়ার সাহেবের দোতলা বাড়িটির সামনে এসে দাঁড়ায় লাশবাহী গাড়িটি। বাড়িতে আজ মানুষ গিজগিজ করছে। দাদি বাড়ি, নানি বাড়ি সহ পাড়া প্রতিবেশী সকলে এসেছে তাকে বিদায় জানাতে। তার পরপরই এসে থামে অন্য একটা গাড়ি। সেখান থেকে একে একে নামে শিকদার বাড়ির অন্যান্য সদস্যরা। দুপুরের পর গোসল দেওয়া হয়, আসরবাদ জানাজা। শেষবারের মতো আপনজনদেরকে দেখানো হয় তার মুখ। মনিরা বেগম মেয়ের মুখটি দেখে হাওমাও করে কেঁদে ওঠেন। তাকে সামলায় আতিয়া। পাশেই দাঁড়িয়ে আছেন মুনাওয়ার সাহেব। এক দৃষ্টিতে দেখে যাচ্ছেন মেয়ের মায়াভরা মুখটা। দুদিনের ব্যবধানে সব কেমন তছনছ হয়ে গেল। যেদিন তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন তার পূর্বে মেয়েটার কত বায়না ছিল তার কাছে। হাতে ধরিয়ে দিয়েছিল লম্বা লিস্ট। বারবার করে বলে দিয়েছে যেন মনে করে সব জিনিস নিয়ে আসা হয়। মেয়েটা তার বড়ই শখের। ছেলে হওয়া দীর্ঘদিন পর্যন্ত মনিরা বেগম গর্ভ জটিলতায় ভোগেন। এরপর আল্লাহর রহমতে তার ঘর আলো করে আসে এই মেয়ে। আবারও ঘরে আধার নামিয়ে চলে যায় সে। এই তো সেই দিনের কথা, যখন নার্স একটা তোয়ালে মুড়ে একটা বাচ্চা তার হাতে দিল। তার দুনিয়ায় খুশির অন্ত ছিল না। মাঝে কেটে যায় একটা সপ্তাহ। দফন কাফন সেরে সকলে ঢাকা ফিরলেও থেকে যায় মুনাওয়ার সাহেব। তার ধারণা একা একা তার ছোট্ট মেয়েটা এখানে থাকতে ভয় পাবে। মাহিরাকে দাফন করা হয়েছে বাড়ির পেছনের দিকে, তার শখের বাগানের পাশেই। রোজ নিয়ম করে সকাল বিকেল মেয়ের সাথে সময় কাটান সেখানে। পাশেই লাগিয়েছেন শিউলি ফুলের গাছ, যার ঘ্রাণে মিশে থাকবে তার ছোট্ট মেয়েটার সুবাস। মাশরাফি এখন অনেকটাই সুস্থ। পায়ের ক্ষত গভীর হওয়ায় হাঁটতে বেশ সময় লাগবে। জ্ঞান ফেরার পর থেকে বেশ গম্ভীর হয়ে গেছে। মাহিরার কথাটা জেনেছে 3 দিন হলো। সেদিন ছেলেটার কি আহাজারি তা ছিল দেখার মতো। সন্তানতুল্য আদরের বোন তার। ছোট থেকেই চোখের সামনে নিজ হাতে একটু একটু করে বড় করেছে। সে সম্পূর্ণ দোষারোপটা নিজেকে করছে। তার মতে সেদিন যদি ধমকে ধামকে তাদের বাড়িতে রেখে যেত, তাহলে আজ এদিন দেখতে হতো না। যদি সে আর একটু সচেতনভাবে বাইক চালাতো, তার বোনটা আজ তাদের মাঝে থাকতো। এরপর থেকে সে যেন কথাই ভুলে গেছে। 5টা বললে একটা জবাব দেয়। অন্যদিকে সারাকে কেবিনে শিফট করা হয়েছে গতকাল। ডাক্তার জানিয়েছে তার কোমরের ইনজুরিটা মারাত্মক। কবে উঠে দাঁড়াতে পারবে তা অনিশ্চিত। আদেও দাঁড়াতে পারবে কি না তা নিয়েও রয়েছে সন্দেহ। জীবন চলেছে নিজ নিয়মে। সায়রা, মনিরা এবং আরাফাত ছাড়া সবাই ফিরে গেছে রাজশাহী। সিরাতের দৈনিক রুটিনে এসেছে বেশ কিছু পরিবর্তন। সকালে উঠে রান্না করে সে খাবার নিয়ে রওনাফের সাথে যায় হসপিটালে। পথে নাহিলকে স্কুলে নামিয়ে দিয়ে দুজনে যায় হসপিটালে। খাবার দিয়ে সেখানে কিছু সময় থেকে যায় কোচিংয়ে। আজ 2 দিন হলো কোচিংয়ে যাচ্ছে সে।
ক্লাস শেষ করে নাহিলকে সাথে নিয়ে বাসায় যায়। গোসল করে বিশ্রাম নিয়ে দুপুর ও রাতের খাবার রান্না করে। এরপর নাহিলকে নিয়ে হাসপাতালে যায়। সেই সময়টা মনিরা ও সাইরা বাসায় যায় রাত 8টা-9টা পর্যন্ত। এরপর রওনাফের ডিউটি টাইম শেষ হলে তার সাথেই বাড়ি ফেরে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সিরাত দুপুরের পর খাবার নিয়ে গেছে। প্রথমে যায় মাশরাফির কাছে। সে তখন এক কাত হয়ে শুয়েছিল। সিরাত ভেবেছে হয়তো ঘুম, তাই সে বের হয়ে আসতে নিলে মাশরাফি তাকে ডাক দেয়। সিরাত আবার ভেতরে আসে, তাকে সামনের টুলে টেনে বসতে বলে। সে উঠে পিঠের নিচে বালিশ দিয়ে তাতে হেলান দিয়ে বসে। সিরাত বসে এবং জিজ্ঞেস করে, ভাইয়া শরীর কেমন লাগছে এখন? ডাক্তার বলেছে সব ঠিক থাকলে 2-1 দিনের মধ্যে রিলিজ দিয়ে দেবে। মাশরাফি বলল, আগের চেয়ে ভালো। রিলিজ দিলেই ভালো, নাহলে এখানে দম বন্ধ হয়ে আসছে। সারার কি খবর? সিরাত বলল, আছে কোনো রকম। এই ভালো তো এই খারাপ। কোমরের ইনজুরির কারণে উঠে বসতে পারে না। মাশরাফি বলল, ও মাহিরার কবর দেখেছিস? কোথায় দিয়েছে? সিরাত বলল, বাড়ির পেছনের বাগানে। মাশরাফি বলল, ওর কোনো ছবি আছে অ্যাক্সিডেন্টের পরের? সিরাত বলল, আমার ফোনে নেই, ভাইয়ার কাছে আছে হয়তো। মাশরাফি বলল, অনেক বেশি আঘাত পেয়েছিল না আমার বোনটা? আমার জন্য হলো সব। সেদিন যদি না শুনতাম ওদের কথা, একটু সাবধান হতাম, আজ এমন দিন দেখা লাগতো না বলেই ফুপিয়ে ওঠে সে। সিরাত বলল, ভাইয়া শান্ত হও, কিচ্ছু হয়নি তোমার জন্য। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, নিজেকে দোষারোপ করো না। মাশরাফি বলল, আব্বু আসে না একবারও দেখতে? আমার ওপর রেগে আছে তাই না? আম্মুর দিকেও তাকাতে পারি না। সিরাত বলল, এত কথা বলো না, এমন করলে তোমার শরীর আবার খারাপ হবে। কেউ দোষারোপ করছে না তোমাকে। মাশরাফি বলল, নিশ্চয়ই বোনটা আমার উপর পাহাড় সমান অভিযোগ চাপিয়ে চলে গেছে, একটা বার দেখার সুযোগ দিল না পর্যন্ত। শেষের কথাটা বলে ছেলেটা ভেঙে পড়েছে। মাশরাফি পাগলের মতো একই প্রলাপ করতে থাকে। সিরাত তা সহ্য করতে না পেরে বেরিয়ে আসে, নিজেকে স্বাভাবিক করে তারপর যায় সারার কাছে। অক্সিজেন মাস্ক খোলা হয়েছে, ডাকলে সাড়া দেয়, চোখ মেলে তাকায়, কিন্তু স্পষ্ট কথা বলতে পারে না। সিরাত গিয়ে বোনের মাথার কাছে বসে মাথায় হাত দিতেই চোখ খুলে তাকায়। তাকে দেখে ঠোঁট এলিয়ে হাসে সে। সিরাত বলল, তোকে এভাবে দেখতে ভালো লাগে না সারা, তাড়াতাড়ি উঠে বস, তোকে ঝগড়া আর মারামারিতেই মানায়। সারা চেয়ে থাকে তার দিকে, কিন্তু কোনো শব্দ করে না। সিরাত আবারও বলে, আম্মু তোর জন্য অসুস্থ হয়ে যাচ্ছে, খালি কাঁদে তোর জন্য, জানিস প্রায় আমার কোলে মাথা রাখে, অনেক কথা বলে আমার সাথে। তুই সুস্থ হয়ে যা তাড়াতাড়ি, তখন তুইও দেখতে পাবি। সারা চোখে মুখে এক ধরনের খুশির ঝলক দেখা যায়। কত চেয়েছে সে মা যেন তার বোনের সাথে একটু ভালো ব্যবহার করে, একটু আদর করে। সিরাত বলল, ভাইয়া বলেছে কি জানিস, যেদিন তুই আবার ভাইয়া বলে ডাকবি সেদিন ভাইয়া আসবে। রাবেয়া আপুও এসেছিল জানিস, কিন্তু তুই কথা বলছিস না দেখে চলে গেছে। আরও অনেক কথা বলে তার সাথে, সে শুধু বলেই গেছে। অপরজন ছিল নীরব, কেবল চেয়ে চেয়ে দেখছে তাকে। তার কথা শুনে কখনো হাসছে, আবার কখনো মন খারাপ করছে। রাত 8টায় সায়রা, মনিরা ও আরাফাত তারা হসপিটালে আসে। এর মাঝে 2 দিন আতিয়া এসে থেকে গেছে। সংসার ব্যবসা সামলাতে ওখানে কাউকে দরকার, তাই অন্যরা সময় করে উঠতে পারছে না। সিরাত, রওনাফ ও নাহিল রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। সিরাত পাশের জানলায় মাথা ঠেকিয়ে বসে আছে। শরীরের ক্লান্তি জেঁকে ধরেছে। শরীরের ক্লান্তির চেয়ে মানসিক ক্লান্তি তাকে বেশি গ্রাস করছে। একটা ঝড় উঠল, পুরো পরিবারটাকে তছনছ করে দিল। একজন সদস্যকে কেড়ে নিল, বাকি দুজনকে প্রায় পঙ্গু বানিয়ে দিয়েছে। মাশরাফির হাঁটার আশা দিলেও সারার বিষয়ে তারা কিছুই বলছে না। যে ক্ষত তৈরি হয়েছে তাতে তার পরিবার হয়তো কখনো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। রওনাফ বেশ কয়েকবার সামনের আয়নায় সিরাতের মুখটা পর্যবেক্ষণ করছে।
কয়েকদিনের ধকলে মেয়েটার চেহারা ভেঙে গেছে একদম, চোখে মুখে ক্লান্তি ঠিকরে পড়ছে। বাসায় পৌঁছে সিরাত নাহিলকে তার রুমে পাঠিয়ে সেও চলে যায় নিজের ঘরে। কাপড় বের করে ওয়াশরুমে ঢোকে, একবারে গোসল করে বের হয়। হাসপাতালের গন্ধ আর মানুষের গিজগিজ করা পরিবেশ থেকে ফিরলেই গা ম্যাজম্যাজ করে তার বের হওয়ার পরপরই রওনা যায় ওয়াশরুমে। সিরাত খাবার গরম করে টেবিলে এনে গুছিয়ে রাখে। বেশি দেরি করলে নাহিল না খেয়েই ঘুমিয়ে যাবে। নাহিলের কাছে যায় তাকে ডাকতে। নাহিলকে ডাকতে গিয়ে দেখে সে পড়ছে। এসে ফ্রেশ হয়ে পড়তে বসেছে। তাই সিরাত তাকে আর বিরক্ত না করে প্লেটে খাবার নিয়ে তার রুমে যায়। চেয়ার টেনে বসে ভাত মাখিয়ে মুখের সামনে তুলে ধরে। নাহিলও কোনো কথা না বলে খেয়ে নেয়। অন্য সময় হলে হয়তো মোড়ামুড়ি করত, কিন্তু এ কদিন সে ভালো ছেলে হয়ে গেছে। কোনো কিছু নিয়ে জোরাজুরি করতে হয় না, এক বাক্যে মেনে নেয়, কারণ মিশুর মন আজকাল ভালো নেই। রওনা ডাইনিংয়ে এসে কাউকে না দেখতে পেয়ে নাহিলের ঘরে গিয়ে দেখে সিরাত নাহিলকে খাওয়াচ্ছে আর নাহিল খাচ্ছে। কটা দিনের মাঝে মেয়েটা কত বড় হয়ে গেছে, পুরো সংসার একা সামলাতে শিখেছে। মা হওয়ার দাবি না রেখেও যেন মা হয়ে গেছে। সবার দিকে খেয়াল তার, কেবল নিজের দিক বাদে। রওনক গিয়ে ডাইনিংয়ে বসে সিরাতের জন্য অপেক্ষা করে। সিরাত নাহিলকে খাইয়ে দিয়ে প্লেট হাতে বেরিয়ে আসে। ডাইনিংয়ে রওনককে বসে থাকতে দেখে বলে, আপনি না খেয়ে বসে আছেন কেন? খাবার তো বেড়ে রেখেই গিয়েছি। রওনক, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো খেয়ে নেবে। সিরাত তার কথা বাড়ায় না, প্লেটটা রান্নাঘরে রেখে হাত ধুয়ে খেতে বসে। খাওয়া শেষ করে সিরাতকে রুমে পাঠিয়ে দিয়ে রওনক ছেলের কাছে যায়। নাহিল পড়া শেষ করে সবে মাত্র উঠেছে, বই খাতা গোছাচ্ছে। রওনক এগিয়ে যায় তার কাছে। বাবাকে দেখে একগাল হেসে দেয় নাহিল। রওনক এগিয়ে গিয়ে ছেলেকে বলে, অনেক রাত হয়েছে বাবা, ওয়াশরুমে যাও, দাঁত ব্রাশ করে বের হবে, আমি বই খাতা গুছিয়ে রাখবো। নাহিল মাথা নেড়ে ওয়াশরুমে চলে যায়। বই খাতা গুছিয়ে ব্যাগে রেখে কাল স্কুলে যেগুলো প্রয়োজন বাকিগুলো টেবিলে রাখে গুছিয়ে। বিছানায় সিরাত গুছিয়ে রেখে গিয়েছে আগে। সিরাত আসার পর থেকে তার অর্ধেক কাজই কমিয়ে দিয়েছে। ছেলের বেশিরভাগ কাজই সিরাত করে। রওনকের কাজও করে কিছু কিছু, যেমন হটপটে খাবার গুছিয়ে দেওয়া, হাসপাতালে যাওয়ার আগে শার্ট প্যান্ট গুছিয়ে রাখা, আসার পর শরবত বা কফি করে দেওয়া, টুকটাক সবই করে। এখন রওনক রান্নাঘরে যায় না বললেই চলে। যায় না বললে ভুল হয়, যাওয়ার সুযোগ হয় না। রান্নাঘর সিরাত দখল করে নিয়েছে, সেখানে তার কোনো অধিকার নেই। ভাবতেই আনমনে হাসি ফুটে ওঠে তার মুখে। মাত্র কয়েকটা দিনের মাঝে তার এত বছরের তৈরি নিয়ম বদলে গেছে। আগের মতো সকালে উঠে রাঁধতে হয় না, ছেলের খাওয়া ঘুম স্কুল নিয়ে চিন্তা করতে হয় না। নীরবে যেন দায়িত্বগুলো দুভাগ হয়ে গেছে। নাহিল বেরিয়ে আসলে সে তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একসময় নাহিল ঘুমিয়ে গেলে সে লাইট অফ করে হালকা আলো লাইট জ্বালিয়ে দরজা চাপিয়ে চলে আসে। নিজের ঘরে এসে দেখে সিরাত খাটের এক কোণায় উপুড় হয়ে কম্বল গায়ে শুয়ে আছে। রওনক এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়, ঝুঁকে জিজ্ঞেস করে, শরীর খারাপ লাগছে? সিরাত বলে, তেমন কিছু না, ঘাড় কোমরে ব্যথা করছে, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। রওনক বলে, সারাদিন খাটাখাটনির ওপর থাকলে ব্যথা তো হবে, নিজের কি হাল করেছো দেখেছো আয়নায়? সিরাত বলল, এইরকম একটা সময় নিজের দিকে তাকানোর সময় আছে? রওনক সরে এসে ঘরে ওই জায়গায় খুঁজে একটা পেন কিলার বাম বের করে, বিছানার অন্য পাশ থেকে উঠে বসে। সিরাত তাকে এগিয়ে আসতে দেখে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, কি করবেন? রওনক বলল, বাম এনেছি, মালিশ করে দিলে ঠিক হয়ে যাবে। সিরাত বলল, দিন, আমি করে নিচ্ছি। রওনক বলল, কিভাবে করবে শুনি? চুপচাপ শুয়ে থাকো, আমি করে দিচ্ছি। সিরাত তবুও নড়ে না, সে কম্বলটা টেনে টুনে আরও ভালো করে পেঁচিয়ে নেয় শরীরে। রওনক বলে, আমি একজন ডাক্তার, আর বর্তমানে তুমি আমার পেশেন্ট, তাই এখানে অস্বস্তি বোধ করার কিছু নেই।
রওনক সিরাতের শরীর থেকে এক প্রকার টেনে কম্বলটা সরিয়ে দেয়। রওনক এগিয়ে গিয়ে সিরাতের জামার পেছনের জিপারে কিছুটা খুলতেই সিরাত অস্বস্তিতে সংকুচিত হয়ে যায়, তবুও মুখে কিছু বলে না। রওনক হাতের পাতায় কিছুটা জেল নিয়ে তা সিরাতের ঘাড়ে মালিশ করে দেয়। কিছুক্ষণ মালিশ করে সে জিপটা লাগিয়ে দেয়। এরপর কোমরের কাছে এসে জামা সরাতে নিলে সিরাত তার হাত চেপে ধরে। রওনক শক্ত চোখে তাকাতেই মিয়ে যায় সে। রওনক কাপড় সরাতেই চোখের সামনে ভেসে ওঠে ফর্সা লতানো নারীর দেহের কিছু অংশ। সংযত পুরুষের ন্যায় নিজেকে সামলে কোমরে হাত ছোঁয়ায়। পুরুষালী হাতের ছোঁয়া নারীর দেহে পড়তেই তার শরীর কেঁপে ওঠে, তবুও নিজেকে সামলে নেয়। মালিশ করা শেষে সে জামা নামিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় এসে বসে মাথা ঠেকিয়ে দিয়ে চোখ বুজে নেয়। চোখ বুজতেই চোখের সামনে ভেসে ওঠে কিছু সময় আগের দৃশ্য। কোনোভাবেই তা সরাতে পারছে না। এর আগেও তো বেশ কয়েকবার তাকে স্পর্শ করেছে, কখনো এমন হয়নি, তবে আজ কেন হচ্ছে তা সে বুঝতে পারছে না। বরাবরই নিজেকে সংযমী পুরুষ হিসেবে মনে করে এসেছে। ডিভোর্সের পর কোনো নারীর সান্নিধ্য কামনা করেনি, না কোনো নারীকে ছুঁয়ে কামনা সৃষ্টি হয়েছে। আজ সামান্য ছোঁয়ায় তার সংযম ভেঙে দিচ্ছে। শুধুমাত্র বৈধ নারী এই জন্যই? অন্যদিকে সিরাত এখনও লজ্জায় কম্বল মুড়ি দিয়ে আছে। 19 বছরের জীবনে কোনো পুরুষের স্পর্শ শরীরে লাগেনি। আজ একটু ছোঁয়ায় কেমন নারীসত্তা কেঁপে উঠল। নিশ্চয়ই রওনকও সেই কাঁপুনি টের পেয়েছে। এই ভেবেই তার লজ্জায় মাটির ভেতর ঢুকে যেতে ইচ্ছে করছে। পরের দিন সকালে মাশরাফি নিজের পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সে বেজায় বিরক্ত এভাবে শুয়ে বসে থাকতে থাকতে মাথা, পিঠ, কোমর ধরে গেছে তার। বিছানার সাইডে পা ঝুলিয়ে বসে, বাম পাটা পুরো ব্যান্ডেজ দিয়ে ঢাকা। কোনো মতে ডান পাটা ফ্লোরে ঠেকিয়ে উঠে দাঁড়াতে নিলে পড়ে যায়। পেছন থেকে দুটোই স্নেহের হাত আগলে নেয় তাকে। ঘাড় ঘোরাতেই দেখে আরাফাত শিকদার তাকে 2 হাতে আঁকড়ে ধরেছে। কি করতে যাচ্ছিলি? আর একটু হলেই তো পড়ে গিয়ে বিপদ ঘটত একটা। তখন মাশরাফি বলল, মামা, শুয়ে বসে থাকতে থাকতে শরীর ধরে গেছে। আরাফাত বলল, কি করবি বল? ডাক্তার বলেছে কয়েকটা দিন পা টানা হেঁচড়া না করতে। আরাফাত শিকদার মাশরাফিকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে তিনিও পাশে বসলেন। বলে, এখন বস, ডাক্তার তো 10টার আগে রাউন্ডে আসবে না। সিরাত খাবার নিয়ে আসলে খেয়ে নিস। তোর আম্মু রাজশাহী গেছে, 2-1 দিনের মধ্যে চলে আসবে। মাশরাফি বলল, মামা, তোমার কাছে মাহিরার অ্যাক্সিডেন্টের পরের কোনো ছবি আছে? আরাফাত বলল, তা দিয়ে তুই কি করবি? মাশরাফি বলল, বলো না আছে নাকি, একটু দেখব। আরাফাত পকেট থেকে ফোনটা বের করে অনেক ছবির মধ্যে থেকে মাহিরার ব্যান্ডেজ বাঁধা অবস্থায় একটা ছবি তাকে দেখায়। মাশরাফি তার থেকে ফোনটা নিজের হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছবিটা কেমন ঝাপসা হয়ে আসে। ফোনের স্ক্রিনে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। পাশে বসে থাকা আরাফাত শিকদারের চোখেও অশ্রুরা ভিড় করেছে। মাহিরা তার মেয়ে সারার মতোই চঞ্চল ছিল। দুজন যখন এক জায়গায় হতো তখন পুরো বাড়িটা তাদের হাসি মজায় মেতে থাকতো। আজ একজন হাসপাতালের বেডে পড়ে আছে তো অন্যজন মাটির নিচে। মাশরাফি পাগলের মতো ফোনের স্ক্রিনে চুমু খায়, ছুঁয়ে ছুঁয়ে দেখে। আরাফাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। কিছু সময় পর মাশরাফি কিছুটা শান্ত হয়ে বলে, এতদিনে তো ওর শরীরে পচন ধরেছে, তাই না? আরাফাত বলল, মাশরাফি বলল, তোমার আমার উপর রাগ হচ্ছে না? আমার জন্য তোমার মেয়ে আজ হাসপাতালে পড়ে আছে। আরাফাত বলল, তোর উপর রাগ করে কি হবে? তুই কি ইচ্ছে করে করেছিস? তুই নিজেও তো এখানে পড়ে আছিস। সবটাই আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। মাশরাফি বলল, তুমি যাও মামা, তোমরা এত ভালো না হলেও পারতে।
কেন আমাকে শাস্তি দিচ্ছ না, কেন বকছো না? আমি তো অপরাধে শেষ হয়ে যাচ্ছি মামা, আমাকে মুক্ত করো এই অবস্থা থেকে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে এই কথা। আরাফাত শান্ত হয়ে হয়ে বলে, শান্ত হ বাবু, এমন করিস না। তুই এইরকম করলে তোর আব্বু আম্মুর কি হবে বল? মাশরাফি বলল, তুমি যাও না প্লিজ। আরাফাত আরও কিছু সময় অনুনয় বিনিময় করতে থাকে। মাশরাফি শান্ত হয় না। সে নিজের চুল টানতে টানতে বলে, আল্লাহ, কেন তুমি ওরে নিয়ে নিলে? আমারে নিয়ে নিতে আমার বাচ্চাটাকে কেন নিয়ে গেলে? বদ্ধ রুমে তার আহাজারি কারোর কানে পৌঁছায় না। আরাফাত শিকদার রুমের বাইরে এসে দরজা চাপিয়ে দিয়ে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখের জল ফেলে। সিরাতের ঘুমটা আজ একটু দেরিতেই ভাঙে। কাল শরীরটা খুব একটা ভালো না থাকায় ঘুম ভালো হয়নি। শেষ রাতে গভীর হয়েছিল। রাতে বেশ কয়েকবার ঘুম ভাঙে, তবে বিছানা তো দূর, রুমের কোনো কোনায় রওনফের ছায়া দেখেনি। সে একটু চিন্তিত হয়, লোকটা গেল কই? সে ভাবতে ভাবতে বিছানা ছাড়ে। ফ্রেশ হয়ে ঘড়িতে সময় দেখে, আটকে ওঠে। 8টা বাজে এখন। রান্না বসাবে কখন আর বাকি কাজ করবে কখন? সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে রান্নাঘরের দিকে। যেতেই দ্বিতীয় দফা চমকায়। বাপ ছেলে মিলে রান্না করছে। বাপ রাঁধছে আর ছেলে তার পাশে বসে বসে তদারকি করছে। সিরাত এগিয়ে গিয়ে বলে, আপনি এখানে কেন? বলেছিলাম না রান্না আমি করব? উঠেছেন যখন একটু ডাক দিলেই পারতেন। রওনক তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মাথা নামিয়ে রান্নার দিকে মন দিয়ে বলে, তুমি ঘুমোচ্ছিলে তাই ডাকিনি। রোজই তো তুমি করো, আর আমি তো আগেও করেছি। তুমি গিয়ে অন্য কাজ সেরে নাও, আমি রান্নাটা শেষ করছি। সিরাত বলল, এই একটা জিনিসই আপনার থেকে চেয়ে নিয়েছিলাম আমি। রওনক বলল, আজ একটা দিনই তো, তারপর তুমিই করো। তোমার শরীর ভালো না তাই তোমায় জাগাইনি। সিরাত রান্নাঘর থেকে বের হয়ে আসে। আজ সিরাতের কোচিং নেই, তাই হাসপাতালে আজ অনেকটা সময় থাকার চিন্তা করেছে। মা বাবা ফুপি এ কদিনে বেশ কষ্ট হয়েছে, তবুও তাদের বলে লাভ নেই, ছেলে মেয়ের পাশ থেকে নড়বে না। সিরাত ঘরে টুকটাক গোছগাছ সেরে নেয়। কাল থেকে কাজের লোক আসবে, চাপ কিছুটা কমবে। তার গোছগাছ শেষ। এদিকে রওনফের রান্না শেষ। হসপিটালের জন্য প্যাক করছে, বাকি খাবার এনে টেবিলে রাখে। এরপর সে যায় ঘরে তৈরি হতে। নাহিলকেও পাঠায় স্কুলের জন্য তৈরি হতে। রুমে ঢুকতেই সিরাতকে নজরে আসে তার। সিরাত তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল নিয়ে আঁচড় দিচ্ছে। কোমর সমান চুলগুলো এতদিনে অযত্নে ফলে জট পেকে গেছে, সেগুলোই ছাড়াচ্ছে। 10 দিনের জট কি আর এত সহজে ছাড়ে? জট ছাড়াতে ছাড়াতে হাত ব্যথা হয়ে গেছে। রওনক বেশ কিছু সময় ধরে দেখে যায় সেই দৃশ্য। এভাবে যদি চুলের যুদ্ধ করতে থাকে তাহলে আজ সকালের খাবার দুপুরে নিয়ে যেতে হবে। সে কিছু একটা ভেবে এগিয়ে যায় সেই দিকে, গিয়ে দাঁড়ায় সিরাতের পেছনে। সিরাত চিরুনি উঠিয়ে চুলে দিতে যাবে, তখন চুড়িটা হাত ছাড়া হয়ে যায়। তা উঠে গেছে রওনফের হাতে। সিরাত ঘাড় ঘুরিয়ে তাকায়। রওনফ তা দেখে মাথাটা সামনে দিকে ঘুরিয়ে দেয়। সে ধীরে ধীরে চুলের মধ্যে চিরুনি চালায়। রওনফ এবার বুঝেছে কেন সে চুলের সাথে যুদ্ধ করছিল। 10 থেকে 15 মিনিটের মাথায় নিজের কাজ শেষ করে সিরাতের থেকে দূরে সরে দাঁড়ায়। সিরাত থ মেরে দাঁড়িয়ে থাকে। রওনক কাবার্ড থেকে কাপড় বের করে সিরাতের উদ্দেশ্যে বলে, যে যুদ্ধ শুরু করেছিলে তাতে মাথায় টাক পড়ে যেত। সিরাত বলল, হ্যাঁ, মেলা উপকার করলেন, এক্সপার্ট কি না? রওনক বলল, 4 বছরের অভিজ্ঞতা বলে কথা। গুনগুন করতে করতে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে সিরাত ব্যঙ্গ করে বলে, 4 বছরের অভিজ্ঞতা? এত অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ তা বউ ভেগে গেল কেন? রওনক ভেগেছে বলেই তো এই বয়সে কপালে নোরা ফাতেহি পেয়েছি। রওনককে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হকচকিয়ে যায় সিরাত। মুহূর্তেই সামলে নিয়ে বলে, সিরাত বলে, নোরা ফাতেহি কাকে বলছেন? রওনক বলল, অবশ্যই আমার বর্তমান বউকে। সিরাত বলল, এই কোন দিক থেকে নোরা ফাতেহি লাগে? ছি, কি জঘন্য!
রওনক বলল, ছি বলো কেন? হ্যাঁ, শরীরের যা কাঠামো তাতে নোরাই লাগে। ভাবছি বেলি ডান্স দিলে না জানি কত সুন্দর লাগবে। মুখে দুষ্টু হাসি বজায় রেখে বলল রওনক। সিরাত বলল, ছি লজ্জা লাগে না মেয়েদের শরীর নিয়ে এসব মন্তব্য করতে? রওনক বলল, ছি এর কি আছে, ঘরের বউকেই তো বলছি। সিরাত বলল, তা নোরা নোরা যে করেন, নোরাও কি আপনার বউ নাকি নাকি প্রেমিকা? রওনক বলল, শোনো মেয়ে, প্রতিটা পুরুষেরই একজন ক্রাশ থাকে, বাকিটা বুঝে নাও। সিরাত বলল, তারা কতই না বোকা যারা আপনাকে সাধু পুরুষ ভাবে। বাইরে সলমন খান আর ভেতরে ইমরান হাশমি। সিরাত গজগজ করতে করতে বের হয়ে যায় ঘর থেকে। শেষে কিনা নোরা ফাতেহির সঙ্গে তুলনা করে, কি জঘন্য! কাল রাতে ওই ঘটনার জন্যই কি এমন বলল? রাতের কথা মনে পড়তে রাগে লজ্জায় মাটিতে ঢুকে পড়তে মন চাইছে। এদিকে রওনক থ মেরে দাঁড়িয়ে আছে। ইনডাইরেক্টলি তাকে লুচ্চা বলে গেল মনে হলো। সে তো সত্যি কথাই বলেছে। আর নোরা তার পুরনো ক্রাশ। এখন কাউকে ভালো লাগাটাও কি দোষের? মেয়ে মানুষের প্রশংসা করলেও দোষ। কোথায় ভাবলো মেয়েটার মন খারাপ, প্রশংসা করলে মন ভালো হবে এই আশায়। সে আর কিছু ভাবে না। এরপর ফটাফট রেডি হয়ে খাওয়ার টেবিলে যায়। সিরাত চুপচাপ খাচ্ছে, পাশেই নাহিল বসে সেও খাচ্ছে। আজ একা একাই খাচ্ছে। সিরাতকে খাবার বেড়ে দিয়ে বসিয়ে দিয়েছে। কিছুটা খাওয়ার পর নাহিল বলে, আর খাবো না। রওনক কিন্তু কিছু বলতে যাবে তার আগে সিরাত বলে, খাবে না মানে কি? চুপচাপ খেয়ে তারপর এখান থেকে উঠবে। নাহিল একটু চুপসে যায়। সে বুঝে নেয় তার আজ মেজাজ খারাপ, তাই কথা না বাড়িয়ে আবারও খেতে শুরু করে। এদিকে রওনকও কোনো কথা না বাড়িয়ে খেতে বসে যায়। সময় মতো হসপিটালে এসে নামে তারা। পুরো রাস্তা সিরাত কোনো কথা বলেনি। তারা হসপিটালে এসে প্রথমে যায় মাশরাফির কেবিনে। সিরাত তাকে খাবার দিয়ে টুকটাক কথা বলে বেরিয়ে আসে। রওনক সেখানে আরও কিছুটা সময় মাশরাফির সাথে কথা বলে। তার খাওয়া শেষ হলে সেও বেরিয়ে আসে। সিরাত বোনের কেবিনে যায়। সেখানে দেখে তার মা সারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নানা আলাপ করছে। তার উপস্থিতি টের পেতেই সারা তার দিকে তাকায়। সারাও মায়ের দৃষ্টি অনুসরণ করে তার দিকে তাকায়। সিরাতকে দেখে মিষ্টি করে হাসে। সিরাত বোনের কাছে এগিয়ে যায়। মুনাওয়ার সাহেব সে যেন কন্যাশোকে পাথর। দিনের বেশিরভাগ সময় কাটে মেয়ের কবরের পাশে। সবার মন থেকে আড়াল হয়ে গেলেও তার মনে রয়ে গেছে। যে ক্ষত তৈরি হয়েছে তা হয়তো আজীবন মনে তাজা রয়ে থাকবে। মনিরা বেগম এসেছে গতকাল। তাকে ইশতিয়াক গিয়ে নিয়ে এসেছে রাজশাহী এসে মেয়ের কবরটা দেখতে। মুনাওয়ার সাহেব নিজের ঘরের বারান্দায় চেয়ারে বসে আছে। দৃষ্টি তার বাগানে সেই নির্দিষ্ট একটা জায়গায়। মনিরা বেগম তার পেছনে গিয়ে দাঁড়িয়ে ঘাড়ে হাত দিয়ে বলে, ছেলেটাকে একবার দেখতে যাবে না? মুনাওয়ার সাহেব বলেন, মেয়েটাকে একা রেখে কিভাবে যায়? মন তো মানে না ওকে রেখে ওইখানে যেতে। তুমি তো জানো ও একা একা কত ভয় পায়। একা রুমে থাকতে পারে না, সেখানে কিভাবে একা বাড়িতে রেখে যায় জানো তো? যখন ঘরে ঘুমাতে যাই মনে হয় ও ডেকে বলবে, আব্বু আমার এখানে একা থাকতে ভয় লাগে। আমি সেই রাতে ছুটে যাই ওর কাছে। মনিরা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, কাঁদো কাঁদো গলায় বলে, ছেলেটা রোজ আপনার কথা জিজ্ঞেস করে, বলে আব্বু কি রেগে আছে আমার উপর? মুনাওয়ার তাকে বলো আব্বু তোমার উপর রেগে নেই। রাগ কার উপর করব? নিয়তিতে যা ছিল তাই হয়েছে। তার জন্য তার আম্মু আছে সেখানে। সেখানে আমি আমার মেয়েটাকে পাশে একটু থাকতে চাই। মনিরা আর কিছু বলে না। বেঁচে থাকতে মেয়েও ছিল যেমন বাপ পাগল, বাপটাও তেমন মেয়ে পাগল। মনিরা বেগম দুদিন পর বুকে পাথর চেপে আবারও রওনা দেন ঢাকার উদ্দেশ্যে। সাথে আছে রামিম ও মিথিলা। মাশরাফি রিলিজ দেবে আজ। কয়টা দিন রওনকের বাসায় রেখে সাথে নিয়ে রাজশাহী ফিরবে।
আজ মাশরাফি রিলিজ করা হবে, বন্দিদশা থেকে মুক্ত হবে। রওনফের আজ ডিউটি নেই, তাই সকাল সকাল হাজির হয়েছে হসপিটালে মাশরাফিকে আনতে। রিলিজ দেওয়ার পর যখন কেবিনের জিনিসপত্র গোছাতে ব্যস্ত সবাই, সেই সুযোগে রায়হানের সাহায্যে সারার রুমে যায় সে। সারার রুমে কেবল সিরাত একা বোনের সাথে টুকটাক কথা বলছিল। মাশরাফিকে রুমে দিয়ে রায়হান চলে যায়। দেওয়ালে এক হাত রেখে অন্য হাতে স্ক্র্যাচের ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সিরাতকে বলে, একটু বাইরে যা, কথা আছে ওর সাথে। সিরাত বলে, ভাইয়া ও কথা বলতে পারে না। মাশরাফি বলে, শুনতে তো পারবে, তাতেই চলবে। সিরাত কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। মাশরাফি কোনো রকমে এগিয়ে গিয়ে পাতানো টুলে বসে। সারার মাথায় হাত রাখে। সারা চোখ তুলে তার দিকে তাকায়। তার দিকে তাকিয়ে হালকা হাসে সে বুঝিয়ে দেয় যে তার উপস্থিতিতে সে খুশি হয়েছে। তাকে হাসতে দেখে মাশরাফি বলে, হাসিস না, তোর হাসিটা কেমন যেন মনে হচ্ছে আমাকে কটূক্তি করছে। আমাকে দেখে তো তোর রেগে যাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা। আমার জন্য তোর এই অবস্থা। না পারিস হাঁটতে, না পারিস বসতে, না পারিস কথা বলতে। সারা মাথা নাড়ায় দুদিকে, বোঝায় সে রেগে নেই। মাশরাফি বলে, মাথা নাড়াস কেন? কেন রেগে নেই তুই রাখবি, মারবি আমাকে? সে সারার ভালো হাতটা তুলে নিজের হাতে নিয়ে গালে মাথা থেকে। সারা তা দেখে হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সে ছাড়ে না। হাতটা মুঠো করে তার মুখের সাথে চেপে ধরে, চোখের পানি ছেড়ে দেয়। এদিকে তার এই অসহায়ত্ব দেখে সারা চোখে বাঁধ ভাঙে। গলা দিয়ে কত শব্দই বের করতে চায়, কিন্তু কিছুই বের হয় না, কিছু অস্পষ্ট আওয়াজ ছাড়া। মাশরাফি হাতটা মুঠোয় চেপে ঠোঁটের কাছে ধরে চুমু খায়, বলে, ভাইয়া সরি রে, তুই সুস্থ হয়ে যা, একটু কথা বল। মাহিরাটাও চলে গেছে আমাকে অপরাধী করে, তুই অন্তত আর সেই অপরাধের বোঝা বাড়াস না। সারা বোঝে না মাহিরার কি হয়েছে, কিন্তু এইটুকু বুঝেছে কিছু একটা ভালো হয়নি। সে জানতে চায় মাহিরা কই, কেন আসে না। মাশরাফি সারার হাতটা গালে চেপে ধরে বলে, মাহিরা নেই, ও চলে গেছে আমাদের ছেড়ে, আমাকে সবার চোখে অপরাধী করে চলে গেছে। একটা বার ভাবলো না ওর ভাইটার কথা। সারার কলিজা যেন মোচড় দিয়ে ওঠে। প্রাণপ্রিয় বান্ধবী আর নেই। শেষ দিনেও কত আনন্দ করলো তারা, কত প্ল্যান করলো, একটা পলকে সব শেষ। সে অস্পষ্ট আওয়াজে কেঁদে ওঠে, উদ্বিগ্ন হয়ে ওঠে। মাশরাফি তার হাতটা ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাকে সামলাতে। নিজের নিয়মে বেড়াজাল ভেঙে সাহারার রুগ্ন শরীরটা হালকা উঁচু করে বুকের সাথে মিশিয়ে নেয়। দুজনের চোখেই স্বজন হারানোর বেদনা। ব্যালকনির রেলিংয়ের ধারে বসে আছে সারা, গায়ে জড়ানো শীতের পাতলা একটা চাদর। চারিদিকে কুয়াশা, পাখির কিচিরমিচির শব্দে মনোমুগ্ধকর একটা পরিবেশ। সেই সুন্দর পরিবেশে বসেই সে তার অসুন্দর জীবনের হিসাব নিকাশ করতে ব্যস্ত। একটা মাস পেরিয়ে গেলেও সে থমকে আছে একটা জায়গায়, যেখানে দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। সেদিনের পর আর সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি, ঘরময় দৌড়াতে পারে না, মনের সুখে কথা বলতে পারে না। মাহিরাটাকেও দেখে না কতদিন। ওই দিনের পর মাশরাফির সাথে আর দেখা হয়নি বললেও ভুল হবে। মাশরাফি দেখা দেয়নি। রিলিজ দেওয়ার পরে কয়েকদিন রওনফের বাসায় থাকার কথা থাকলেও মাশরাফি থাকেনি। সে ওই পায়ে ওই অবস্থায় নিয়েই রাজশাহী চলে যায়। এরপর থেকে আর কারোর সাথে কথাও বলেনি, না দেখা দিয়েছে। মাঝে মাঝে সাহারার খোঁজ খবর নেয় সিরাতকে কল দিয়ে, তবে সিরাতের সাথে কথা বলে না। ফোন করলে সাহারাকেই চায়। 2-4 মিনিট কথা বলে কেটে দেয়। মাশরাফি ভাইয়ের জন্য সাহারার মায়া হয়। সে এখনও নিজেকে অপরাধী ভাবে। একমাত্র বোনকে হারিয়ে সে যেন নিঃস্ব হয়ে গেছে। বাবা ভাইদের কাছে শুনেছে প্রায় সময় গভীর রাতে তাকে পাওয়া যায় মাহিরার কবরের কাছে। সেখানে বসে মাটি আঁকড়ে ধরে
কাঁদতে দেখা গেছে রামিম ভাই। ভোরে ফিরে আসে গভীর এক মুখশ্রী নিয়ে। সিরাত রান্না কাজ শেষ করে রওনক ও নাহিলকে খেতে দিয়ে সে এসেছে সাহারার কাছে। সে যাবে কোচিংয়ে, তাই দেখা করতে এসেছে। সে এসে দেখে সারা ব্যালকনিতে বসে আছে। সে এগিয়ে যায় তার কাছে, পেছন থেকে ঘাড়ে হাত রাখে। সারা একটু কেঁপে উঠে ঘাড় ঘুরিয়ে দেখে বোনকে। সিরাত তাকে জিজ্ঞেস করে, এখানে আসলি কিভাবে? আম্মু দিয়ে গেছে? সারা, হ্যাঁ। একা একা কি আর চলতে পারি? কারোর সাহায্য ছাড়া তো এক পাও নড়ার ক্ষমতা নেই। তার কথার মাঝে ফুটে ওঠে এক রাস অসহায়ত্ব। সিরাত কথা ঘোরাতে বলে, আম্মুর কাজ দেখ, একটা পাতলা চাদর দিয়ে গেছে। বলি, বাইরে কি ঠান্ডা তার খেয়াল আছে? সারা বলে, বাদ দে আপু, কোচিনে যাবে এখন? সিরাত বলে, হ্যাঁ, দুপুরের মধ্যেই চলে আসব। তুই ততক্ষণ আম্মুর সাথেই থাকবি। সারা বলে, এখন কি এইসব কথা বলার কোনো মানে আছে? আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। সিরাত বলে, যা বলছি তাই করবি। আম্মু শুধু বলে তুই নাকি খেতে চাস না, ঘুমোতে চাস না, এগুলো যেন না শুনে। সারা বলে, খেতে ভালো লাগে না আপু, খেলেই তো জোর করে এক গাদা ওষুধ খাওয়ায়। তুই না থাকলে আম্মু সারাদিন বিছানাতেই শুয়ে রাখে, শরীর ম্যাজম্যাজ করে। সারাদিন শুয়ে থাকলে রাতে কার ঘুম আসে? সিরাতে চোখ চিকচিক করে ওঠে। আল্লাহ তার চঞ্চল বোনটাকে এমন জীবন কেন দিল? যে মানুষটা একবেলা স্থির থাকতো না আর না কাউকে স্থির থাকতে দিত, আজ প্রায় 1.5 মাস হতে চলল স্থির হয়ে গেছে। সিরাত তার কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। রওনক হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ছেলেকে খাইয়ে নিজে খেয়ে এসে পোশাক বদলাচ্ছে। রওনক আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। এমন সময় সিরাতের আগমন ঘটে রুমে। রওনক একবার ঘাড় ঘুরিয়ে তাকে দেখে। সকাল থেকে একধারে একের পর এক কাজ করে যাচ্ছে। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও সকালে উঠে এক গাদা কাজ নিয়ে বসে। মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম, এলোমেলো চুল, গলা ঘাড়ে লেপ্টে আছে। সিরাত এগিয়ে যায় কাবার্ডের দিকে। তাকে উদ্দেশ্য করে রওনক বলে, ভাবছি তোমাকে 2-4 বাসায় কাজ ঠিক করে দেব, এতে কিছু বাড়তি আয় হবে। সিরাত রওনকের এমন কথা শুনে তার দিকে তাকায়, কিন্তু তার কথা সে বুঝতে পারে না। বলে, আমাকে বলছেন? রওনক, না, আমার একটা বউ আছে, তাকেই বলছি। সিরাত তার দিকে কপাল কুঁচকে তাকায়। রওনক বোতাম লাগানো শেষ করে তার দিকে এগিয়ে এসে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, পরীক্ষা কবে, সে হিসেব আছে? রওনককে এত কাছে দেখে সিরাত একটু ঘাবড়ে যায়। একটু দূরত্ব তৈরি করে বলে, 1.5 মাসের মতো আছে মনে হয়। রওনক আবারও তার দিকে 2 পা এগিয়ে যায়। বলে, খাতায় কি লিখবে শুনি? কিভাবে থালা বাসন ধুতে হয়, কিভাবে রাঁধতে হয়, কিভাবে স্বামী সন্তানের খেয়াল রাখতে হয়, এইসব? সিরাত একটু মিনমিন করে বলে, আমারই সংসার, আমার সংসারে এগুলো কে করবে? রওনক বলে, হ্যাঁ, সংসার তোমারই, সারা জীবন পড়ে আছে এইসব করার জন্য। এগুলো করার জন্য কাজের লোক রেখে দিয়েছি, সে করবে ঘরের এইসব কাজ। তুমি কেন পড়াশোনা রেখে মাতব্বরি করতে চাও? সিরাত বলে, কাজের লোকে তো আসে সেই 10টায়, সে পর্যন্ত এঁটো থালা বাসন রেখে দেব? রওনক বলে, তুমি যখন করবে তাহলে টাকা দিয়ে কাজের লোক রাখার কি দরকার আমার? সময় থাকতে ঠিক হয়ে যাও, নাহিলের মতো পিঠে দুঘা পড়লে এমনিই ঠিক হয়ে যাবা। সিরাত অবাক নেত্রে তার দিকে চায়। সে মারার কথা বলল? সিরাত বলল, এর জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? রওনক বলল, শুধু এইটুকুর জন্য না, তোমার সব কাজের জন্যই ধরে মার দেওয়া উচিত। শুধু বাড়িতে মানুষ আছে তাই কিছু বলছি না, একটু ধমকে সুরেই বলে। সিরাতের চোখ চিকচিক করে ওঠে। রওনক তা দেখে, তবু আমলে নেয় না। বড় মুখ করে বলে এনেছিল বাড়ি থেকে যে এখানে বসে পড়া হবে, কিন্তু এই মেয়ে যা শুরু করেছে তাতে পড়াশোনার পও হচ্ছে না। রওনক বলে, কান খুলে শুনে রাখো, আজ যা করেছো করেছো, কাল থেকে রান্না ছাড়া অন্য কোনো কাজে যেন হাত দিতে না দেখি। সন্ধ্যা হলে পড়তে বসবে, রাত 11টার আগে টেবিল থেকে
নড়তে যেন না দেখি। ফাঁকিবাজির একটা লিমিট আছে। সন্ধ্যা হলে ঢুকে পড়ো রুমে, খাওয়ার সময় এক পলক বের হও, আবার গিয়ে ঢোকো। সিরাত মাথা নাড়িয়ে সায় জানায়, মাথা নিচু রেখে বলে, সারা একা একা থাকতে চায় না, আম্মু সারাদিন ওকে শুইয়ে রাখে, তাই একটু ওকে সঙ্গ দিতে যাই। তার চোখে পানি টলটল করছে। রওনা আর একটু এগিয়ে তার কোমরে হাত রাখে, টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। সিরাত হকচকিয়ে ওঠে, ছাড়িয়ে নিতে চায়, তবুও রওনা ছাড়ে না, মিশিয়ে রেখে বলে, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সঙ্গ দাও, সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার পর পড়তে বসবে। তোমার বাবা চাচাকে বড় মুখ করে বলে এসেছি, তোমার পড়াশোনার দায়িত্ব আমার। এখন তুমি যদি একটু চেষ্টা না করো, আমার কথার কোনো দাম থাকবে? সিরাত চাবি ঘোরানো পুতুলের ন্যায় দুদিকে মাথা নাড়ে। রওনক তার কপালে ছোট্ট চুলগুলো সরিয়ে বলে, অন্তত আমার জন্য হলো এতটুকু করো। তোমার এই গাফিলতির জন্য তো আমার কথার খেলাফ হবে, তাই না? বাবা বলেছিল পরীক্ষার পরে এখানে আনতে, কিন্তু তুমি তো আগে আসতে চেয়েছো, তাই নিয়ে এসেছি। এখন পড়াটা মন দিয়ে না পড়লে তখন পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, তার দায়িত্ব আমার উপরেই পড়বে, তাই না? তাই আমার জন্য একটু কষ্ট করবে না? এরপর যা ইচ্ছে করবে, বাধা দেব না। করবে না এইটুকু? সিরাত তার চোখের দিকে চেয়ে উপর নিচে মাথা নাড়ায়, মানে সে করবে। রওনক তার অধর যুগল এগিয়ে এনে সিরাতের কপালের মধ্যখানে ছোঁয়ায়। সেই ছোঁয়ায় ছিল না কোনো কামনা, কেবল এক পশলা স্নেহের বর্ষণ। সিরাত মন্ত্রমুগ্ধের নয় পুরুষটির চোখের দিকে চেয়ে থাকে, এক ঘোরের মাঝে যেন। কিছু সময় চলে যেতে তাদের মাঝে নীরবতা ভেঙে পুরুষটি বলে, ক্যান আই কিস ইউর লিপস? সিরাত বুঝতে পারে না, চোখের পাতা ঝাপটে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে পুনরায় তার দিকে তাকায়। রওনক আবার বলে, প্লিজ ডোন্ট সে নো। সিরাত যেন এক ধ্যানের মাঝে আছে, আর মনেই সায় জানায়। রওনকের যেন তাড়া নেই আজ কোনো। সে ধীর গতিতে অধৈর্যযুগল এগিয়ে নেয় কাঙ্ক্ষিত অধৈর্যরার দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড করে সময় চলে যায়। 3 সেকেন্ডের মাথায় সিরাত তার অধরে পুরুষালী রুক্ষ ওষ্ঠের ছোঁয়া অনুভব করে। তার শরীর ঝাঁকি দিয়ে ওঠে। বিপরীত দিকে থাকা মানুষটা তা উপলব্ধি করতে পারে। সে সময় ব্যয় না করে এক হাতে জাপটে ধরে নারীটির দেহকে। অধরের মাঝে অধর, তবুও তাদের কোনো নড়চড় নেই। রওনক ধীরে ধীরে সুধা পান করতে আরম্ভ করে। দুজন যেন দুনিয়ার বাইরে অবস্থান করছে। সময়ের হিসেব নেই, কত সময় অতিক্রম হলো জানা নেই। একটা সময় এসে সিরাতও সায় জানাতে শুরু করে। নারীর ওষ্ঠের চলন যেন রওনক নামক পুরুষটিকে আরও ব্যাকুল করে তোলে। সে ঠোঁট ছেড়ে এগিয়ে যায় কণ্ঠদেশে। টুকরো টুকরো চুম্বনে সিক্ত হতে থাকে সিরাতের কণ্ঠদেশ। সিরাত হাত উঠিয়ে রওনকের শার্ট খামচে ধরে। হঠাৎ সিরাতের হুঁশ ফেলে গলায় মত্ত থাকা পুরুষটিকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। এদিকে নিজের কাজে ব্যাঘাত ঘটায় বেজায় ছুটে গেছে রওনকের মেজাজ। হাঁপাতে হাঁপাতে বলে, রওনক বলল, কি করলে এটা? সিরাত বলল, কি করলাম মানে? একা একটা মেয়েরকে ঘরে পেয়েছেন, অমনি সুযোগের সদ্ব্যবহার করতে আরম্ভ করেছেন। রওনক বলল, আজব, তা কি পাড়া প্রতিবেশী সবাইকে ডেকে এনে করতে হবে? আর সুযোগের সদ্ব্যবহার শুধু আমি না, তুমিও করেছ। সিরাত বলল, আমি কি করেছি? রওনক বলল, আমিও যা করেছি তুমিও তাই করেছ, তাই সুযোগ যদি নিয়েই থাকি দুজনেই নিয়েছি। সিরাত বলল, আহা, অশ্লীল প্রস্তাবটা কে দিয়েছিল? রওনক বলল, অশ্লীল প্রস্তাবে সায় কে দিয়েছিল? একটু থেকে আবার বলল, তুমি সিডিউস না করলে আমি কখনো এইসব প্রস্তাব দিতাম না। সিরাত বলল, আমি সিডিউস করলেই কেন বা আপনি সিডিউস হবেন? রওনক বলল, কথাটা এমন বললে যে বিড়ালের সামনে মাছ রেখে বিড়ালকে বলা হলো মাছ খাবে না। মেয়ে মানুষের যত ঢং, গজগজ করতে করতে বেরিয়ে যায় ঘর থেকে। বিয়ে করেছে কি সাজিয়ে রাখার জন্য? ধরতে গেলেই ছ্যাত করে ওঠে। বিয়ে করেছে 2 মাস হতে যাচ্ছে, মাত্র একটা চুমুই তো খেয়েছে, বেশি কিছু তো করেনি।
রওনক নাহিলকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। সিরাত ধীরে সুস্থে রেডি হয়ে নিচে আসে। বাড়ির সামনে পরিচিত গাড়িটা দেখে পেছনের দরজা খুলে উঠে বসে। একেবারের জন্য সামনে বসা পুরুষটির দিকে তাকায় না। লজ্জা, সংকোচ, রাগ, অস্থিরতা মিলেমিশে একাকার। রওনক একবার সিরাতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। তাকাবে না ওই মেয়ের দিকে, আর কখনো কাছে ডাকবে না, এমন একটা ভাব ধরল যেন পরের বউ ধরেছিল। নেহাত পুরুষ মানুষ নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাই তো এমন করে বসে। নিজের ভাবনা সাইডে রেখে গাড়ি স্টার্ট দেয়। গভীর রাত, রাজশাহীর শেখবাড়ির দোতলার কর্নারের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে মাশরাফি। ঘুম নামক সঙ্গীটি আজকাল আর তাকে ধরা দেয় না। রাতটা প্রায় কাটে বাগানের ওই কর্নারটাতে। কিভাবে ঘুমোবে সে? দুটো জলজান্ত মানুষের এত বড় ক্ষতি করে ঘুম কি আর আসে? যেদিন বাড়িতে পা রাখে, মুনাব্বর সাহেব ও ইশতিয়াক তাকে ধরে ধরে ঘরে নিয়ে যায়। খাওয়া দাওয়া শেষে সবাই যখন গভীর ঘুম, তখন ব্যথায় জর্জরিত পাটাকে টেনে টেনে নিয়ে যায় দরজার কাছে, ছিটকানি খুলে স্ক্র্যাচের সাহায্যে এগিয়ে যায় বাগানের দিকে। বাগানের একটা কোনায় তৈরি হওয়া নতুন কবরটার দিকে এগিয়ে গিয়ে খুব কষ্ট করে বসে, এক পা ছড়িয়ে হাত বুলায় কবরটার ওপর। এই মাটির নিচেই শুয়ে আছে তার ছোট্ট বোনটা। কতদিন তার কথা শোনে না, কতদিন তার কাছে আবদার করে না। দু চোখ ঝাপসা হয়ে আসে। এক হাতে দ্বারা তা মুছে বলে, সোনা, আমার কেন চলে গেলি? সবাইকে দেখা দিদি, একটাবার ভাইটার মুখটা মনে পড়লো না? এত অভিযোগ ছিল ভাইয়ের ওপর, শেষবার একটু দেখতেও দিদি না। তুই না, এটা যে মানতে মন চায় না। কেমনে সান্ত্বনা দেব রে বল? মনে আছে তোর ছোটোবেলায় যখন হোঁচট খেয়ে হাত পা কেটে ফেলতি, তখন কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছে এসে কত জনের নামে অভিযোগ করতি? ও ধাক্কা দিয়েছে, ও তোকে খেলতে দেয়নি। কিভাবে পারলি এত এত ব্যথা নিয়ে চুপচাপ সরে যেতে? দু চোখ থেকে অঝোর ধারা বইছে। দু হাতে মুছে আবারও বলতে শুরু করে, সোনা বাচ্চা আমার, কোথায় কোথায় ব্যথা লেগেছে দেখা না ভাইয়াকে। ভাই কি বেশি ব্যথা দিয়েছে তাই রাগ করেছিস? বল ভাইয়াকে, ভাই সব সারিয়ে দেবে। কথা বল না পাখি, একটু কথা বল, একটু সাড়া দে না। আর ধমক দেব না তোকে, তোর সব কথা শুনবো। ছোট্ট মাটির ঘরটা থেকে কোনো সাড়া আসে না। মাশরাফি পাগলের মতো কাঁদতে থাকে। এক সময় চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে, লুটিয়ে পড়ে কবরের উপরে। কত সময় ধরে সেখানে পড়েছিল তার হিসেব নেই। ভোরে যখন মুনাব্বর সাহেব নামাজের জন্য বের হয়, তখন দেখতে পায় তাকে। এরপর থেকে প্রায় সময় তাকে সেখানেই পাওয়া যায়। সিরাত গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। এমন সময় সায়রা বেগম তার ঘরে প্রবেশ করে। সিরাত মাকে দেখে বলে, আম্মু তুমি কিছু বলবে? সায়রা, হ্যাঁ, কাল একবার সারাকে নিয়ে হসপিটালে যাবি? সিরাত বলল, কেন আম্মু, ওর শরীর কি খারাপ লাগছে? না, তবে ওকে রাজশাহী নিয়ে যেতে চাইছি, তাই একবার ডাক্তার দেখিয়ে আনলে ভালো হয়। সিরাত বলল, কয়টা দিন আগে হসপিটাল থেকে আসলো, এই অবস্থায় অত দূর জার্নি করবে ও? সায়রা বলল, সমস্যা হবে না, তোর আব্বুকে বললে গাড়ি পাঠাবে, তাতেই ধীরে সুস্থে যাবে। সিরাত বলল, কেন আম্মু, এখানে কি ওর কোনো সমস্যা হচ্ছে? সায়রা বলল, তেমন কিছু না, ও থাকতে চাইছে না, ওর নাকি দম বন্ধ হয়ে আসছে এখানে। সিরাত বলল, আচ্ছা, নাহিলের বাবা আসলে বলে দেখি। সায়রা বলল, ও শুনলে তো রাগ করবে। সিরাত বলল, না শুনে উপায় নেই আম্মু, নিজেরা পাকামি করতে গিয়ে একটা বিপদ ঘটলে তখন কি হবে আম্মু? তুমি ওকে সারাদিন শুয়ে না রেখে হুইল চেয়ারে বসিয়ে দিতে পারো, ও চাকা ঘুরিয়ে অন্তত এঘর ওঘর করতে পারবে। একটানা শুয়ে থাকতে কার ভালো লাগে? সায়রা বলল, ভয় লাগে যদি পড়ে যায়। সিরাত বলল, কিছু করার নেই আম্মু, ওতে অভ্যস্ত হতে হবে। ওর হাঁটা চলার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তুমি, মা, আমি, বোন, আমরা সারা জীবন শুয়ে বসিয়ে ঘোরালেও অন্যরা একটা সময় বিরক্ত হয়ে যাবে। আমি চাই না আমার বোন কারোর বিরক্তির কারণ হোক, এটা তোমাকে বুঝতে হবে। দুজনের চোখই ভেজা,
কেউ যেন মানতেই চাইছে না এই নিষ্ঠুর নিয়তি। চলবে।